কথায় আছে, যার জন্য তুমি গাড্ডা খুঁড়ছো সেই গাড্ডায় তোমাকেও পড়তে হতে পারে। হ্যাঁ, এসআইআর, এনআরসি, সিএ ইত্যাদি ধাপ্পাবাজি দিয়ে মানুষকে ভয় দেখানো, ভোট করানো, নাগরিকত্ব দেওয়ার টোপ দেওয়া, এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিক আপনাদের আমরা সচেতন করেছি যে এই গাড্ডা খুঁড়ছে গরিব মানুষের জন্য, দেশভাগের বলি হওয়া মানুষের জন্য, কিন্তু এই গাড্ডায় বিজেপি কিন্তু পড়বে এবং সেটাই ঘটতে চলেছে। গত কয়েকদিনে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন বিজেপির বহু বাংলাদেশি নেতা নেত্রীরা এখানে এমএলএ এমপি হয়েছেন, তাদের বহু লোকের নাম 2002 সালের ভোটার লিস্টে বাদ যাচ্ছে এসআইআর এ। এখনো পর্যন্ত যে ভোটার লিস্ট পাওয়া গেছে সেখানে বহু নেতা নেত্রীদের যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের বাবা মার ভোটার লিস্টের নাম নেই। 2002 সালের ভোটার লিস্টে যদি বাবা মার নাম না থাকে বা তার যদি যথেষ্ট তথ্য প্রমাণ না থাকে তাহলে তার নাম বাদ যাবে। তো এই লিস্টে এখনো পর্যন্ত অনেকেরই কি নাম বাদ গেছে। এর মধ্যে স্বপন মজুমদার, অসীম সরকার থেকে শুরু করে বিজেপির তাবড় তাবড় নেতারা, এমএলএ এমপিরা, তাদের নাম বাদ যাচ্ছে। ফলে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আরো কে কে বাদ যেতে পারে এটা নিয়ে লেখক মানিক ফকির একটি ভিডিও করেছেন, যে ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ব্যাপক শেয়ার করবেন। আজকে আমি যে প্রশ্নটা যে মানিক বাবুকে করব সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ আজকে আমি মনে করি যে মানিক বাবুর কিছু কথা প্রায় যে বেদ বাক্যের মতো মিলতে চলেছে। কারণ আমরা সংবাদ মাধ্যমে দেখছি এবং মানিক বাবুর পোস্টেও দেখেছি যে বিজেপির দুজন এমএলএ কিন্তু যে নাম ওঠেনি এসআইআর এর যে লিস্টে, এমনকি তাদের যে মা বাবার নামও ওঠেনি। এবং ইনফ্যাক্ট আমরা জানি মা বাবার নাম যদি না ওঠে তাহলে ছেলের নাম উঠলেও সেটা কিন্তু মিনিংলেস হয়ে যাবে। মানে ধরা যাক 1996-তে এসে তার নাম তুললো কিন্তু মা বাবা 2006 এসে তুললো, তাহলে কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে যে ছেলেও কিন্তু অবৈধ নাম উঠলেও। তো যাই হোক, এবার আমার মানিক বাবুকে প্রশ্ন, আপনি তো দীর্ঘদিন ধরে বিষয়টা বলে যাচ্ছিলেন যে প্রচুর বিজেপির এমএলএ এমপি আছেন যারা ফেসে যাবেন, হয়তো তৃণমূলেরও ফাঁসবে, কিন্তু বিজেপির এমপি এমএলএ অনেক বেশি যারা কিনা ওপার বাংলা থেকে এখানে এসছে, বাঙালি হিন্দু মানুষ, এবং এবং এর ফলে একটা যে গৃহযুদ্ধ বেঁধে যাবে বাঙালি হিন্দু উদ্বাস্তুদের মধ্যে। এই ব্যাপারটা তো প্রায় আপনার কথা যে বেদবাক্যের মতো মিলতে চলেছে। আপনি এত পারফেক্ট প্রেডিকশন কিভাবে করলেন? দেখুন, যে কোনো মানুষ আমি যা বলছি এরকমই বলতে পারতেন যদি বিষয়টার মধ্যে একটু ঢুকতেন। আমরা নর্মালি যেটা করেছি এই কয়েকটা বছরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, গণসংগঠন এবং বিখ্যাত মানুষরা, আমরা মূল বিষয়ের মধ্যে না ঢুকে, রোগটার মধ্যে না ঢুকে আমরা তার উপসর্গ নিয়ে টানাটানি করেছি। কখনো এনআরসি, কখনো সিএ, কখনো এনপিআর, কখনো ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যদি কেন এটা হচ্ছে, কারণটা কি, এক তো আইনি জায়গা, সংবিধান এবং আইন, দ্বিতীয় এর উদ্দেশ্যটা যদি আমরা বোঝার চেষ্টা করতাম, সেটা হচ্ছে বাংলাকে দখল করার চেষ্টা অবাঙালিদের, বিশেষত গুজরাটি মারোয়ারি পুঁজি ব্যবসাদার, এবং বাংলার জমি নিয়ে নেওয়া। শুধু তাই নয়, বাংলার এই যে এখন যে এসআইআর হচ্ছে, যেটা আসলে এনআরসি, আর এনআরসি মানে আমরা সংবিধান বলেছে কারা নাগরিক, এনআরসি মানে নাগরিকদের তালিকা। কিন্তু মানুষ যে বেনাগরিক হচ্ছে কিসে, সেটা আন্দোলনকারীরা বলেনি। সেটা হচ্ছে পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট, যেটা 1952 সালে লাগু হয়েছিল। আপনি আরেকবার একটু পাসপোর্ট অ্যাক্ট আর ফরেনার্স অ্যাক্টে কি কি লাগে এটা প্রমাণ করতে, মানে তাকে নাগরিক হতে গেলে কি কি লাগবে এটা যদি একবার একটু মেনশন। দেখুন, ব্রিটিশ যুগের প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1920 সালের পাসপোর্ট অ্যাক্ট, 1946 সালের ফরেনার্স অ্যাক্ট তৈরি হয়। যখনই আমরা কোন একটা বর্ডার পার করছি একটা দেশের সঙ্গে অন্য দেশের, তখনই সেটা বর্ডার ক্রস করছি, মানে এটা বৈদেশিক আইন, ফরেনার্স অ্যাক্টের মধ্যে পড়ে গেল। আর যখন কোন একটা গাড়ি করে হোক, প্লেনে করে হোক, ট্রেনে করে হোক যাচ্ছি একটা দেশ থেকে আরেকটা দেশে, সেটা তখন পাসপোর্ট অ্যাক্টের মধ্যে পড়ে যাবে, হ্যাঁ, ভ্রমণ বিষয়ের মধ্যে পড়ে যাবে। এই দুটো আইন ভারতবর্ষের সংবিধান প্রকাশ হওয়ার পরেই এটা
লাগু হয়ে গেছিল ভারতবর্ষে আরো কড়া করে, ব্রিটিশ যুগের থেকেও। মানে তৎকালীন যুগে বলেছিল যারা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতবর্ষে ঢুকেছে তারা তৎকালীন যুগে 3 লাখ টাকা ফাইন এবং 50,000 টাকা ফাইন, 3 বছর জেল এবং 50,000 টাকা ফাইন, এবং আলটিমেটলি তাদেরকে পুশব্যাক। এই আইনটা রয়ে গেছে আজও যারা বেনাগরিক হচ্ছে ওই আইনে হচ্ছে। আপনি যে প্রশ্নটা করেছেন যে বিজেপির নেতারা যে হচ্ছে সেটাও ওই আইনে হচ্ছে। না, আমি যেটা বলছি যে কি দেখিয়ে এটা বুঝতে হবে যে সে কিনা ইলিগালি ঢুকেছে, লিগালি ঢোকেনি, সেটা কি দেখে? অনেকগুলো, যেমন ধরুন এখন ভোটার কার্ড আধার কার্ড যে লিঙ্ক করলো, এই লিঙ্কের মধ্যে দিয়ে দেখে নিল যে মানুষটা ব্যক্তি রেশন কার্ড কবে করেছে। ধরুন রেশন কার্ডের বয়স 2 বছর 3 বছরের রেশন কার্ড হয়, কিন্তু দেখা গেল যে সে 35 বছরে করেছে। 18 বছরের কার্ড করে, দেখা গেল সে 35 বছরে ভোটার কার্ড করেছে। আবার তাড়াতাড়ি সে দেখা যাচ্ছে বাবা ছেলে মেয়ে আগে করে নিয়েছে, পরে মা বাবা করছে, বা ছেলে মেয়ে মা বাবার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট একসাথে করছে। এইগুলো বিভিন্ন কারণ থেকে সন্দেহ জাগে। তার মানে বোঝাবে যে ইনি পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্টে ফাঁকি দিয়ে সেই অনুযায়ী এরা কিন্তু ঢোকেনি, পাসপোর্ট ভিসা নিয়ে বৈধ পথে ঢোকেনি। যেটা আপনি বলতে চাইছিলেন সেটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে এই যে পশ্চিমবঙ্গে ধরুন আমার হিসাবে, লোকে হয়তো একটু ভুল ভাবতে পারে, আমার হিসাবে 4.5 কোটি থেকে 5 কোটি মানুষ বেনাগরিক হবে। আচ্ছা, এই 4,500 থেকে 5 কোটি মানুষ হয়তো ধীরে 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 কিছুদিনের মধ্যে হবে। এখন সেটা কিভাবে সেটা পরে আলোচনায় আসছে। আর 4.5-5 কোটি কেন আমি বললাম সেই তথ্যটা একটু বলি। দেখুন, মুক্তিযুদ্ধের সময়, বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় 1 কোটি মানুষ ফেরত যায়নি, তাদের বাচ্চা কাচ্চা, কারণ এদের ছেলে মেয়েদের জন্মগত নাগরিকত্ব নেই, এরা ইল্লিগাল। তারপরে একটা গবেষণায় উঠে এসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রখ্যাত গবেষক, আমি অপরাধী কারণ আমি তার নামটা মনে রাখতে পারিনি, তাকে সম্মান জানানো হলো না, তিনি দেখিয়েছেন যে গত 50 বছরে মুক্তিযুদ্ধের পরে বছরে 2,32,000 মানুষ ভারতবর্ষে এসেছে। এর মানে যে 2,32,000 ইন্টু 50। আবার ধরুন এই যে 2014 কাট অফ ডেট দিয়েছে, যেটা একটা নাটক, সেটা পরে বলছি, মানুষকে উদ্বাস্তুতে ধরার যে টেকনিক, সিএ 2015 পর থেকে আজ পর্যন্ত ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট বলছে 12 লক্ষ মানুষ পাসপোর্ট ভিসা নিয়ে এসেও ফিরে যায়নি। তাহলে পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি এমন লোকের সংখ্যা হবে তার 5 গুণ 6 গুণ। ঠিক। এছাড়া সংবিধান প্রকাশের পর থেকে যে মানুষরা দেশভাগে বলি হয়ে এলেন, ছিন্নমূল দেশান্তরিত মানুষ, যারা আইন কানুন না জানার ফলে পাসপোর্ট ভিসা না নিয়ে, সেটাও ধরুন 50-60 লাখ। তাহলে আমি এদের ছেলে মেয়ে মিলে আমি ভয়ে ভয়ে 4.5 লাখ, 4.5 কোটি, 4 কোটি, 5 কোটি এটা বলতে চেয়েছি। এখন এই 5 কোটি 4.5 ধীরে ধীরে মানুষগুলোকে আউট করে দেবে। এই যে SIR, এটা আসলে ভোটার কার্ড সংশোধন নয়, এটা মিথ্যা কথা। ভোটার কার্ড সংশোধন সারা বছরে চলে, সারা বছর চলে, ঠিক, এবং তার জন্য আলাদা আলাদা ফর্ম আছে। আজকে স্বাধীনতার 78 বছর পর 1952 সালের প্রথম ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর থেকে কন্টিনিউ সেটাকে পরিষ্কার করা হচ্ছে, কে মারা গেছে, কে 2 বার ভোটার লিস্টে নাম তুলেছে, সেগুলো ছানবিন হচ্ছে। তো আজকে এত বছর ধরে তারা ঠিক করতে পারলো না, অবৈধ অনুপ্রবেশকারী নাকি তারা ঢুকে একাকার করে দিল। তারা ভোট দিয়ে নেতা মন্ত্রী MLA MP তৈরি করলো, তাদের ভোট দিয়ে ভারতবর্ষের সরকার তৈরি হলো। আজকে বলছে যে এরা ইল্লিগাল, ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড এগুলো বিশেষত ভোটার কার্ড নাগরিকত্ব প্রমাণ নয়। এই অপরাধটা তো নির্বাচন কমিশনের, কারণ সংবিধানে 326 নম্বর ধারা বলছে সিটিজেনদের যখন 18 বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে, এবং রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টও তাই বলছে। এখন ঘটনা হচ্ছে যে তাহলে 70
75 বছরেও যা পারলো না তা 2 মাস 3 মাস 6 মাসের মধ্যে করে নেবে। কত বড় বুড়বাক! ওরা মানুষকে বুড়বাক ভাবছে। আসলে এটার উদ্দেশ্যটা হচ্ছে এই যাবৎ যত নাগরিক ভারতবর্ষে ছিল সেগুলোকে সবাইগুলোকে ফেলে দেওয়া, অনেকটা ডিমনিটাইজেশনের মতো, টাকাগুলোকে বাতিল করে দেওয়া, আবার নতুন করে টাকা। ফলত নতুন করে যে নাগরিক দেবে, নাগরিকদের তালিকা তৈরি করবে, আমি অবাক হয়ে যাচ্ছি। আমরা এখনো ঘুমিয়ে আছি যে যেখানে আমার সংবিধান, যেখানে আমাদের মহামানব বাবা সাহেব আম্বেদকর তিনি বলছেন অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক। এটা কত নম্বর আর্টিকেল? 6 ক, সংবিধানের পার্ট 2 6 ক সেখানে বলছেন। এবং তার পরের অংশগুলো টেকনিক্যাল বিষয়, যেটা থেকে 1948 সালের 19, যেটাতে বিজেপি পরের অংশগুলো নিচ্ছে। খ থেকে বিজেপি ধরছে, মূলটা ধরছে না। আমরা তো ক থেকে ধরবো, আমরা ক থেকে ধরবো। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের পোশাক, আমাদের ধর্ম কোনটা সুইজারল্যান্ডের মতো না, কোনটা হল্যান্ডের মতো না, আমেরিকার মতো না, জাপানের মতো না। উই আর অল ইন্ডিয়ান। আমরা ভারতের নাগরিক। ফলত আমাদেরকে ঠকিয়ে আমাদের কোটি কোটি মানুষকে আজকে বেনাগরিক করে দেবে, দিয়ে সেই জায়গাটায় আমার এই যে ধরুন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নাম বাদ যাবে, তার মানে তারা তো বেনাগরিক হয়ে গেল। সেই জায়গায় কিন্তু ওরা নাগরিক হিসেবে ঢুকিয়ে দেবে গুজরাটি, মারওয়াড়ি, আরো অন্যান্য মানে রাজ্যের মানুষদের, যারা কিন্তু বাংলাটাকে দখল করে দেবে। এবং আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল, আপনি ব্যাখ্যা দিয়েছিলেন যে অদ্ভুত ভাবে বাম আমলে আমরা কিন্তু আমাদের পরিবারে একটা করে সন্তান, প্রথমে 2টো ছিল, পরে একটা সন্তান হয়ে গেল। আস্তে 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 বাঙালির সংখ্যাটা কমে গেল, অর্থাৎ বাংলা ভাষা বলা মানুষের সংখ্যা কমে গেল। অথচ দেখুন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ বহু রাজ্যে এরকম কোন রেস্ট্রিকশন নেই। 2টো বাচ্চা, 3টে বাচ্চা, 4টে বাচ্চা, 5টা বাচ্চা, যত মানুষ তত ভাষা, সেই ভাষাটা তত বেশি প্রমোট হচ্ছে। আজকে আমার বাংলা ভাষাটাকে ওরা এমন ভাবে চেপে দিচ্ছে যাতে বেশি লোক বাংলা বলতে, মানুষই যদি নাগরিকই যদি না থাকে আর কে বলবে। হ্যাঁ, সেই জায়গা থেকে আজকে যে বিভৎসতাটা, যেটা দেখুন আমরা এনআরসি, এনপিআর, সিএ নিয়ে দীর্ঘদিন বলছি, বিশেষত আমাদের যে দামাল বাংলা অর্গানাইজেশন, দলিত আদিবাসী মাইনরিটিস আন্দোলন লীগ, আমরা সমাজে ব্রাত্য। আজকে কলকাতা শহরে বড় বড় গণসংগঠন গুলোদেরকে নাগরিক সমাজ যতটা পছন্দ করে, আমাদেরকে পাত্তাও দেয় না। আমি আমাদের সংগঠনের নেত্রী শিখারানী মন্ডল, রাজু ঘোষ, দীপক ব্যাপারী, সুজয় কোবরা, মানস মজুমদার, আমরা ভেউ ভেউ করে বলেই চলেছি, কেউ পাত্তা দেয় না। আর যেহেতু আমি পালের গোদা, ফলে আমার মুখ দিয়ে সেই সত্যিগুলো বেরোচ্ছে। তো আমি মজা করে কিছুক্ষণ আগে বলছিলাম, যতক্ষণ আমাকে শেষ করে না দিচ্ছে ততক্ষণ আমার মুখ দিয়ে খারাপ কথা বেরোবে। আমি এটা মজা করেই বললাম। আপনি বলছেন আমার কথাগুলো বেদ বাক্য, এটা একটা প্রচলিত কথা, বেদ বাক্য। কিন্তু এত পণ্ডিত, এত লেখক, এত উকিল, এত ব্যারিস্টার, এত ডব্লিউবিসিএস অফিসার, তারা কেন আসল রোগটা ধরলো না, রোগের উপসর্গগুলো সরানোর চেষ্টা করলো না কেন? দেখুন আজকে আমরা কিন্তু দেশভাগে বলি হওয়া অখণ্ড ভারতের ভূমি সন্তানদের এই বাংলার বাঙালিরা বুক দিয়ে আগলে রেখেছে, ছিল। কিন্তু তাদের মধ্যে একটা বিশেষ অংশ যারা কিছুদিন আগে এসছে 71 এর পরে, এরা কিন্তু এইটাকে বাঙালির দুর্বলতা মনে করেছিল। বাঙালি হিন্দু মুসলমান বোথ, মুসলমান তো বলবোই, তার কারণ যে সমস্ত উদ্বাস্তুরা যে সমস্ত জমিগুলো দখল করেছে তার বেশিটাই মুসলমানদের জমি, যেখানে মুসলমানদের জমি নিয়েছে, আমি এরকম অনেক জানি। কিন্তু মুসলমানরা কখনো উদ্বাস্তুদেরকে তাড়িয়ে দেবো বলেনি, এদের বিরুদ্ধে কুৎসা রটায়নি। কিন্তু দেখুন বিজেপির পাল্লায় পড়ে
আজকে এই উদ্বাস্তুদের একটা অংশ, আমি সবাইকে বলছি না, নিজের স্বার্থে, শুধু ব্যক্তি স্বার্থ, নিজের ছেলে নিজের মেয়ে বাংলাদেশে জমি জায়গা বিক্রি করে দিয়েছে, টাকা নিয়ে এসে চাকরি কিনে নিচ্ছে, চাকরি কিন্তু সবকিছু, কিন্তু এবার ওরা টিকিট কেটে নেতা মন্ত্রী হওয়াগুলো কিনে নিল, টিকিটও কিনে নিল, করে বাংলা এবং বাঙালিকে ধ্বংস করার দিকে ঠেলে দিল। তো বাঙালিও ভাবতে শুরু করেছে। তো এটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, আজকে গৃহযুদ্ধ যেটা আমি বলেছিলাম আগে, ঠিক, আপনি অনেকদিন ধরেই বলে আসছেন। কিভাবে দেখুন, ওখানে SIR বলছে 2002 যাদের নাম থাকবে, সেখানে কিন্তু বলেনি যাদের নাম থাকবে তারা নাগরিক। জনগণ মনে করছে তারা নাগরিক। এটা সবচেয়ে ভুল এবং মারাত্মক ভুল। উদাহরণস্বরূপ বলছি, ধরুন 2000 সালে কোন একটা লোক কাঁটাতার পেরিয়ে অবৈধ পথে ভারতবর্ষে এলেন, বাংলায় এলেন এবং টাকা খরচ করে একটা ভোটার কার্ড কিনে নিলেন, তাহলে ভোটার কার্ডের নাম, ভোটার লিস্টে নাম উঠলো, তাহলে সে নাগরিক হয়ে গেল। এটা হয়, তাই তো, কিন্তু সাধারণ চোখে মনে হবে সে নাগরিক। এর কারণটা আপনি মনে করেন যে আসলে সাধারণ মানুষ এটা মনে করছে যে নাগরিক তার ভোটাধিকার, সে এটা ভুলে যাচ্ছে যে যার ভোট, যে ভোট দিচ্ছে সে নাগরিক তা কিন্তু মানে এটা হচ্ছে, আমরা ছোটবেলায় পড়েছিলাম সব খাড়ি খারক সব খারক খার নয়, অর্থাৎ নাগরিকদের ভোটার কার্ড থাকবে, ভোটার কার্ড থাকলেই নাগরিক তা নয়। ফলে এবার ধরুন মানুষ আমরা প্রচার করতে পারছি না, তাহলে এই কাট অফ ডেটটা কবে? আপনি মনে রাখুন, কিছুদিন আগে বিহারের SIR নিয়ে দুর্গাপুরে এসে প্রধানমন্ত্রী বললেন যে আমরা সংবিধান দিয়ে অবৈধদের তাড়াবো। নির্বাচন কমিশন বললেন আমরা সংবিধানের 326 নম্বর ধারা দিয়ে ভোটাধিকার দেবো। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে থেকেছেন বলে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে বাধ্য হলে 1971-এর 25শে মার্চের আগে যারা আইনি পথে ভারতবর্ষে এসেছে, আরেকটা কি বললেন, BLOদের ফলো করতে হবে বা এই ধরনের, যাতে কারো নাম বাদ দিতে না পারে, এটা আমাদের সাংবিধানিক অধিকার। আর মানে তিনিও সংবিধানের কথা বললেন। বামপন্থীরা বলছেন প্রকৃত নাগরিকদের নাম যাতে বাদ না যায়, তাহলে প্রকৃত নাগরিক মানে সংবিধান অনুযায়ী, তাহলে সংবিধানের 5 এবং 6 নম্বর আর্টিকেল অনুযায়ী 1952 সালটা কাট অফ ডেট। কারণ ভারতের প্রথম ভোটার তালিকা হয় 1952, সেই তালিকায় যাদের নাম ছিল তাদের ছেলেমেয়েরা, উত্তর পুরুষরা, তাদের বংশগত এবং জন্মগত নাগরিক। কারণ উদ্বাস্তুদের ওই যে 50 থেকে 87 এই জন্মগত নাগরিকত্বটা শুধুমাত্র যারা বৈধ পথে, লিগ্যাল ইমিগ্রেন্ট এবং ভারতীয় মানুষদের। কিন্তু মানুষ ভুল করে মনে করে এটা রাষ্ট্র কৌশল করে বলেনি। ঠিক যেভাবে ভোটার কার্ডটা চলবে নাগরিকত্ব প্রমাণ নয় বলছে, কিছুদিন পর বলে দেবে যে 87 থেকে 50 থেকে 87-তে জন্মালেই নাগরিক তা নয়, এটা বলে দেবে। কারণ সংবিধানের বাইরে কোনো আইন হয় না। সংবিধান বলছে, সংবিধানের 5-এর খ বলছে যে সন্তানের বাবা অথবা মা সংবিধান প্রকাশের আগে জন্মগ্রহণ করেছেন খণ্ডিত ভারতে, সেই সন্তান ভারতের নাগরিক। যাই হোক, সেটা একটা কথা। তাহলে 1952 সাল পর্যন্ত কাট অফ ডেট। ধরা যাক 1900, ওই যে বললাম যে 2000 সালে এসে জালি করে সে নিজের ভোটার লিস্টে নামটা তুললো, তার চলন বলন কথাবার্তা সব পাল্টে গেল। সে মনে করছে আমি তো সিটিজেন নাগরিক। এবার তার বউ হয়তো তার পরে এসছে, ওর নামটা উঠছে না, তাহলে ভাববে আমি কলকাতা হাইকোর্টের কিছু ডিভোর্সের তো দরকার নেই। এমন ঘটনা তো আমি দেখছি, যে প্রেমিকার ক্ষেত্রে দেখেছি। এখন এটা যেটা দেখা যাবে, বউয়ের নামে
কমপ্লেন করে দেবে ইল্লিগাল মাইগ্রেন্ট বলে, একদম, যে আমার বউ এ অবৈধ অনুপ্রবেশকারী, আমি জানতাম না। গৃহযুদ্ধ এটাই, এটা গৃহযুদ্ধ, অর্থাৎ যে উদ্বাস্তুদের মধ্যেই বিভাজন করে। হ্যাঁ, উদ্বাস্তু। যেমন আমাকে কাল থেকে বারবার একজন খুব বড় এমপি ঘনিষ্ঠ সেক্রেটারি, সে আমাকে ফোন করছে। তাদের অনেকেই 2002 নাম নেই, অথচ তাদের চোখের সামনে দেখছে যে বিজেপির মন্ডল কি বলে, তার সেক্রেটারি, জেলা সেক্রেটারি, এমএলএ, এদের বহুজনের নাম নেই। তারা সবাই শান্তনুর বাড়িতে এসছে। শান্তনু বলছে কোনো চিন্তা নেই, আমি অমিত শাহকে বলে দেবো নাগরিকত্ব দিয়ে দেবো। একদিন যেন অমিত শাহর বাবার এই ভারতবর্ষ, অমিত শাহর বাবা নাদির শাহ, সে যাকে খুশি নাগরিকত্ব দিতে পারে। এই ঢপবাজি গুলো আসলে আসামের ক্ষেত্রে হয়েছিল ম্যানুয়াল, আর এখানে অনলাইনে হয়েছে। যেহেতু এই যে লিস্টটা বেরিয়ে গেছে, যে কোনো জনের লিস্টটা দেখছে, এবার দেখছে অমুকের 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 বাবার নাম নেই, বাবা মায়ের নাম নেই 2002 ভোটার লিস্টে, ছেলের নাম আছে, তাহলে হতে পারে না। তো এইভাবে দেখছে যে এরা ইল্লিগাল হয়ে যাচ্ছে, কিন্তু তারা অমিত শাহ নাদির শাহ বলে দিয়েছে তাদের নাকি নাগরিকত্ব দিয়ে দেবে। তো এই যে লোকটা যে আমাকে বারবার ফোন করছে, আমারই বন্ধু লোক, তারা বলছে দাঁড়া ওদের নাগরিক হওয়া দেখাচ্ছে, পর 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 কাগজ নিয়ে এখন সব কেস কাছারি চলছে। মানে অর্থাৎ যাদের নাম ওঠেনি, ওরা যাদের নাম উঠেছে তাদের এগেইনস্টে তাদেরকে ধরিয়ে দিচ্ছে, থানায় বলে দিচ্ছে ইত্যাদি। এই জায়গা থেকে বিজেপির আজকে যেটা দুটো খবর, তার মধ্যে একটা অশোক কীর্তনিয়া, আপনাদের মনে আছে? প্রতিদিনে নিউজটা উঠেছে, টিভিতেও দিয়েছে। আপনাদের মনে আছে একটা কথা, আমি বারবার বলতাম অমুক 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 অবৈধ অনুপ্রবেশকারী। অসীম সরকার কবিয়াল যে মানুষকে মিথ্যা কথা বলে, আইনের ভুল ব্যাখ্যা দিয়ে প্রচুর উদ্বাস্তুকে সিএতে আবেদন করাচ্ছে, যাতে এরা ইল্লিগাল হয়ে যায় এবং পরে এদের হাতে অস্ত্র দেওয়া যায়, এরাই দাঙ্গা করাবে, কারণ ইল্লিগাল মানুষ বেনাগরিক হয়ে যাওয়া। উনি প্রায় আমাকে নিয়ে প্রায় 20টার বেশি ভিডিও আমি দেখেছি, যেগুলোতে আমাকে নিয়ে খারাপ কথাই বলেছে। সব সে বলুক, আমিও বলি, সেটা কোনো বিষয় নয়, বলেছে। কিন্তু লাস্ট এই এসআইআর হওয়ার আগে তিনি কিন্তু উল্লাস করে একটা ভিডিও করেছিলেন এবং প্যাক দিয়ে দিয়ে বলছেন অশোক কীর্তনিয়া, মানে বলছে আমার গলার টোন করে, অশোক কীর্তনিয়া ইল্লিগাল, স্বপন মজুমদার ইল্লিগাল, ইশিত পরামানিক ইল্লিগাল, অসীম সরকার ইল্লিগাল, এসব বলে আমাকে প্যাক দিল। আজকে কি প্রমাণিত হলো? অলরেডি 4 জনের মধ্যে 2 জন ইল্লিগাল প্রমাণিত হয়ে গেল। স্বপন মজুমদার আমি বলেছিলাম ইল্লিগাল প্রমাণিত হয়ে গেছে। অশোক কীর্তনিয়া ইল্লিগাল প্রমাণিত হয়ে গেছে, এখনো আরো 2 জনের বাকি আছে। অসীম সরকার ইল্লিগাল প্রমাণ হয়ে যাবে, কারণ ও আইনটা বোঝার চেষ্টা করেনি। কারণ অসীম সরকারের যেটা খবর পাওয়া যাচ্ছে, ওর দাদু 1956 সালে শিলিগুড়ির কাছে ক্যাম্পে ছিল। ক্যাম্পে থাকার পরে সেখানে ক্যাম্প থেকে কিছু একটা সার্টিফিকেট পেয়েছে, কিন্তু এটা জানে না যে ক্যাম্পের সার্টিফিকেট গুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে লিখিত নেই। ওই যে 1939 সালের যে ফরেন রেজিস্ট্রেশন অ্যাক্ট, যে বিদেশেই আসুক সেই বিদেশির নাম এখানে রেজিস্ট্রি হতে হবে। কিন্তু সেই সময় যারা বর্ডার স্লিপ নিয়ে এসেছিল, FRRO কে না জানিয়ে, হয়তো উদ্বাস্তু ভাইরা কেউ SGBD হয়েছিল, তারা দিয়েছিল ক্যাম্পে, আসাম এই সার্টিফিকেট গুলো মানেনি। কিন্তু অসীম সরকারের ক্ষেত্রে কি হয়েছে, তার দাদু, তার মানে অসীম সরকারের বাবা তখন ছোট ছিল হয়তো, তাহলে অসীম সরকারের এইবার ওরা চলে যায় বাংলাদেশে। বাংলাদেশে এসেছিল, বাংলাদেশ থেকে এসেছিল, আবার বাংলাদেশে চলে গেছে।
এবার অসীম সরকারের বাবা বাংলাদেশে থাকতেন, মা বাংলাদেশে। সাতপাড় গয়ের স্কুলে ও ক্লাস 8-এ পড়েছে। আমার সঙ্গে কথা হয়েছে, ওরা ক্লাস ফ্রেন্ড, ওর এক ক্লাস সিনিয়র ক্লাস ফ্রেন্ড, সিনিয়র দাদা, ওর আত্মীয়, প্লাস ওর আসল টাইটেলটা হচ্ছে মন্ডল। আচ্ছা, এখানে নামটাও হারিয়েছে, পাল্টেছে। আচ্ছা, এইবার আমার আরেকজন কবিয়াল, বিখ্যাত কবিয়াল বললেন যে সে অসীম সরকারের ঘনিষ্ঠ বন্ধু, এবং সময়টা একটু ভুল বললেন। সে বলল আমার সঙ্গে 74-এ আলাপ, ও ট্রেনে ভিক্ষা করতো, তখন আর গিয়ে গিয়ে ভিক্ষা করতো। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি অসীম সরকার এমন একটা কালারফুল লাইফ, যাকে নিয়ে একটা ভালো সিনেমা হতে পারে। অসাধারণ শিল্পী, অনেক বড় শিল্পী সে, কিন্তু পার্টি করতে এসে শেষ হয়ে গেল। তো অসীম জন্ম নিয়েছে বাংলাদেশে। আজকে একটা ভিডিওতে মানে এত বোকা, লেখাপড়া জানা না হলে যেটা হয়, মানে বোধ বুদ্ধি লেস, সে একটা ভিডিওতে মজা করে করে কমিক্স করেছে যে আমার তো বাংলাদেশে জন্ম হয়নি, আমার ভারতে জন্ম হয়েছে, আমি বাংলাদেশে পড়তে গেছি, আর ভারতে আমার জন্ম, কোথায় জন্ম বলবো না। তার মানে ও বাকি উদ্বাস্তুদেরকে হেয় করছে, বলছে আমি তো এখানে জন্মেছি, আমি সেফ, আমি সেফ, আমার জন্ম এখানে, তোমরা আনসেফ, তোমরা আনসেফ। এটা বলার পরে অত্যন্ত শিক্ষিত একজন WBCS অফিসার, তোমাকে দেখিয়েছি আজকে ফেসবুকে লিখছে, সে লিখছে যে অসীম সরকার যদি বাংলাদেশে পড়াশোনা করতে যায় কলকাতা থেকে, তাহলে নিশ্চয়ই স্টুডেন্ট ভিসা নিয়ে গেছিল, তাহলে সেই সময়কার, তাহলে নিশ্চয়ই ইন্ডিয়ার ভিসা ওর কাছে ছিল, তাহলে সেই ইন্ডিয়ার ভিসাটা কি সে দেখাতে পারবে? ঠিকই তো, বা পারবেন। বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান থেকে লেখাপড়া শিখতে মানুষ ইন্ডিয়াতে আসে, উল্টোটা কমই হয়, উল্টোটা কম হয়। উল্টোটা সাধারণত আমার যেটা মনে হয়, একটু হায়ার স্টাডিজ পারসিউ করতে অনেকে চিকিৎসা বিজ্ঞান পড়তে যায়, হ্যাঁ, বাংলাদেশে। এবার ছাড়া আমি কোনোদিন শুনিনি। তাছাড়া অসীম সরকারের যদি বাংলায় জন্ম হয়, তাহলে বলে দিক কোথায় জন্ম হয়েছে। আর একটা জিনিস হচ্ছে, এখানে যদি জন্ম হয়ও, তো ওই সময় তো জন্ম সার্টিফিকেট ছিল না। মানে অসীম সরকার যেটা বলতে চাইছে, সেই সময় কি জন্ম সার্টিফিকেট ছিল? হয়তো ছিল না। আবার দেখুন, যদি 65 সালে ও বলতে চাই যে আমার জন্ম 65 সাল ভারতে, তাহলে দেখুন 65 সালে যে পাকিস্তান ভারত যুদ্ধ হয়েছিল, অর্থাৎ পাকিস্তান হচ্ছে এনিমি কান্ট্রি, এনিমি কান্ট্রি থেকে কেউ এলে তার সন্তান নাগরিকত্ব পাবে না, আইন তো তাই বলছে। ফলে অসীম সরকারকে আমি ব্যক্তিগতভাবে যত বাঁচাতে চেয়েছি, মানে আমি হয়তো মানুষের স্বার্থে, ও যাতে মানুষকে না ঠকায়, বিপদে না ফেলে, আমি কেস করব করেছি। আমি একটা মানুষকেও কেস করে ফাঁসাতে পারি? তাই তো, আমরা তো মানুষকে বাঁচাতে এসেছি, আমি করিনি। কিন্তু অসীম সরকার যে কথাগুলো বলে ফেলেছে, আজকে ওই ফেসবুকটা দেখলাম, কত লোক যে ওকে কত খারাপ খারাপ কথা বলছে। এটা স্বাভাবিক, এখানে পুরো এক্সপোজড হয়ে গেছে, এবং সবাই কিন্তু উদ্বাস্ত, একসময় ওকে গুরু গুরু বলতো, মানে বিরাট রেসপেক্ট করতো তারা। কেউ কেউ ওর বিরুদ্ধে মামলা করতে চাইছে, এবং অসীম আর একটা ভিডিওতে বলে ফেলেছে যে আমার মায়ের নাগরিকত্বের জন্য আমি কিছুদিন আগে আমার সাতপাড় থেকে কাগজপত্র নিয়ে এলাম, সেটা বলে ফেলেছে। ফলে ও নিজের ফাঁদে জড়িয়ে ফেলেছে। ও হয়তো ভোটার লিস্টে SIR হয়তো ওর নামটা, বাবার নাম লাগলেও থাকতে পারে, কিন্তু নাগরিকত্ব আইনে সে ফেসে যাবে। সেই ইলিগাল মাইগ্রেন্ট 1952 সালের ভোটার তালিকায় নাম থাকবে না। আবার দাদুর নাম, এটা নিয়ে আমি আমার গবেষণায় লব্ধ যে অভিজ্ঞতা, সেটা থেকে যে বইটা লিখেছি, এটা বেরোবে আমি কি নাগরিক, তাতে একটা জায়গায় আমি একটা প্রশ্ন লিখছি যে আমার দাদু এখানে জমি কিনেছিল, আমার দাদু এই ছিল, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি নাগরিক না, এরকম হয় না। কন্টিনিউ প্রসেস। আমার দাদু এখানে ভোটার তার একটা সার্টিফিকেট পেয়েছে,
আমার জন্ম হয়েছে বাংলাদেশে, আমার বাবা বাংলাদেশে ভোট দিয়েছে 2 বার, তাহলে আমি পরে যদি এসে দাবি করি আমি ইন্ডিয়ান নাগরিক নই, কারণ এটা কন্টিনিউ পরপর পরপর আমি ভোট দিয়েছি কিনা, আমার বাবা পরপর পরপর ভোট দিয়েছে কিনা, 3 বার 4 বার যদি ভোট না দেয় তাহলে কোনো গল্পই নয়। আবার বাংলাদেশে ভোটার লিস্টে নাম আছে বাবার, আবার তখন হয়তো ছিল, আবার ইন্ডিয়া ভোটার লিস্টে নাম আছে, তাহলে দ্বৈত নাগরিকত্ব নেই। তাহলে অসীম সরকার খুব তাড়াতাড়ি ফাঁসছে, উদ্বাস্তুরাই উদ্বাস্তুদের ফাঁসিয়ে দেবে। আজকে যেভাবে ওরা মুসলমানদের মারবো ধরবো কাটবো করেছিল, বাঙালি জাতিকে যেভাবে ওরা যে কত সর্বনাশ করেছে, একদিকে দেশভাগে বলি হওয়া আশা উদ্বাস্তু ভাইরা তাদের রক্ত, তাদের শ্রম, তাদের ভালোবাসা দিয়ে ভারতবর্ষকে তৈরি করেছে, ডেভেলপমেন্ট করেছে, যেমন ঠিক পাশাপাশি শেষের দিকে কতিপয় উদ্বাস্তু মানুষ চুরি দাড়ি করে এসছে, এসেই এখানে এসে বলছে মুসলমানরা মেরেছে, তারপর বিজেপির ঝান্ডা নিয়ে তারা এমন অত্যাচার করেছে, বাঙালি জাতিকে পুরো ধ্বংসের মতো করে দিয়েছে। 18টা স্টেটে ছড়িয়ে ওরা ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে, আজকে আমাদের অস্তিত্ব সংকট হওয়ার মুখে। ফলে দুঃখ হলেও প্রচন্ড কষ্ট হচ্ছে বলতে, তবু বাস্তব এটাই দেখে যান, মাত্র কয়েকদিনের মধ্যেই দেখবেন উদ্বাস্তুরা উদ্বাস্তুদের ধরিয়ে দিচ্ছে, অন্য কাউকে ধরিয়ে দিতে হবে না। বহু উদ্বাস্তু নেতা ধরা পড়বে, নিশীথ পরামানিক ধরা পড়বে, বঙ্কিম ঘোষ বলে একজন এমএলএ সে ধরা পড়বে, তারপরে ওই কল্যাণীর যে এমএলএ অম্বিকা রায় ধরা পড়বে। এইসব টাকা দিয়ে কিনে নিয়েছে যত, এবং তাছাড়া মন্ডল নেতাগুলো, তারপরে মন্ডল সেক্রেটারি, জেলা সেক্রেটারি, প্রচুর 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 ধরাবে। এরা এটা শিক্ষা নেয় না যে আসাম এনআরসি থেকে বিজেপির জেলা নেতারা ধরা পড়েছে, এমএলএরা বেনাগরিক হয়েছে, বিশ্ব হিন্দু পরিষদের বড় বড় নেতারা হয়েছে, আরএসএস এর হয়েছে, হিন্দু মহাসভার হয়েছে। শোনা যাচ্ছে নাকি আসামের ডিটেনশন ক্যাম্পে 12 লক্ষ বাঙালি হিন্দু রয়েছে। হ্যাঁ, এটা তো হয়ে গেছে, পুরনো খবর, 12 লক্ষর বেশি। কিন্তু ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে না, কিন্তু তাহলে সেখান থেকেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা নেয়নি। শিক্ষাটা এই জায়গাটাই নেয়নি যে পশ্চিমবঙ্গে যখন দুলাল সিল সবরা সিল বহুদিন আগে আসা, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট থাকা সত্ত্বেও তাকে যখন বিজেপি নেতা যখন ইল্লিগাল বলে ধরলো, গ্রেপ্তার করলো, এখনো জেলে আছে, ওকে পুশব্যাক করবে, ওকে কিন্তু বিজেপি টিভিতে বলছে ও সন্ত্রাসবাদী। তখন কিন্তু বাকি উদ্বাস্তুরা কোনো প্রতিবাদ করেনি। এবং আসামে যারা যারা ধরা পড়েছে বা বেনাগরিক হয়েছে, বিজেপি তাদের চিনতে পারে না। এই যে বলছে অমিত শাহর বাবা এসে নাগরিকত্ব দিয়ে দেবে, নাদির শাহ, এসব হয় না, এসব টুপি পরানো গল্প। ফলে আমরা আমাদের আলোচনা শেষ করছি। যত যা কিছু হোক, তথাপি আমরা বলবো যে অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক। বাবা সাহেব বলে গেছেন, আমরা চাই না আবার একবার বাঙালি শেষ হয়ে যাক, আমরা চাই না বাংলা ধ্বংস হোক এবং গুজরাটি, বেনিয়ারা, মারোয়াড়িরা বাইরে থেকে এসে বাংলাকে দখল করবে। তাই আমরা সবাই মিলে এপার বাংলার ওপার বাংলার মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন মিলেমিশে একাকার হয়ে, এখনো সুযোগ আছে, আসুন আমরা একত্রিত হই, বাংলাকে বাঁচাই, বাঙালির জয়গান করি এবং প্রমাণ করে দিই এই দেশটা আমাদের ছিল, আছে এবং থাকবে।